2 দিনের মতো হলো ঘুমাইনি। 2 দিন মানে অ্যাকচুয়ালি 2 দিন ফ্লাইটে ছিলাম প্রায় 24 ঘন্টার মতো। আর ইমিগ্রেশনে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, ট্যাক্সি পাইনি, সব কিছু মিলে একদম ফ্রাস্ট্রেটেড একটা অবস্থা। তো যাই হোক, এখন সব কিছু মিলিয়ে লন্ডনে আসলাম, বাসায় নতুন বাসা নিয়ে এখানে উঠলাম। তো ভালো, সব কিছু সোফার ভালোই গেছে, খারাপ না। একটু প্রবলেম হয়েছিল, বাট মোটামুটি ভালো। তো নতুন রুমটা দেখাই। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। সুন্দর ওয়ার্ক স্টেশন। আমি এটাকে মিসড আপ করে ফেলছি। চেয়ার, লাগেজ, রুম হিটার, লাইট, সুন্দর কিছু বই রাখা আছে। বেড, সিঙ্গেল বেড, কমফোর্টার দিয়ে দিয়েছে তারা সব কিছুই। চেস্ট ড্রয়ার, এটা জানি না এটা কি, এটা আলমিরা টাইপের। সুন্দর চেয়ার দিচ্ছে, রকিং চেয়ার। এই আর কি, দেখি বাইরে কি দেখানো যায়। বাইরের ভিউ, শর্টকাটের রুম তো দেখা দিলাম। এবার হচ্ছে গিয়ে যে মানে কি হয়েছে না হয়েছে ডিটেলস বলি। তো মানে মোটামুটি কোনো টেনশন ফ্রিভাবে গেছি। একটু মন খারাপ ছিল, যেহেতু বাংলাদেশ ছেড়ে চলে আসছি। তো এগুলো নিয়ে একটু মন টন খারাপ ছিল যে ফ্যামিলি কবে আবার দেখা হয়, ঠিক ঠিকানা নেই। তো ইমিগ্রেশন, ভিসা প্রসেসিং, এই জিনিসগুলো নিয়ে যে একটা মানে টেনশন কাজ করার কথা, লাস্ট মোমেন্টে আমার এরকম কোনো টেনশনই কাজ করেনি। আমি জানি না এরকম কেন হয়েছে। চশমার আলো মনে হয় ল্যাপটপের ডিসপ্লে অফ করে দিই। হ্যাঁ, তো প্রবলেমটা জানি না কেন এরকম মনে হয়েছে। দেন অনেক কিছু জানি, অনেক কিছু জানি না, আমার মতো আমি করে গেছি। কীভাবে কি পাস হয়েছে নিজেও জানি না। তো এয়ারপোর্টে গেলাম, যাওয়ার কিছুক্ষণ পর মনে হলো যে কোভিড টেস্ট করাইছি। কোভিড টেস্টের যে রিপোর্ট আমি যেটা প্রিন্ট করছি প্রাভা হেলথ থেকে, ওটা প্রাইভেট রিপোর্ট। এয়ারপোর্টে হচ্ছে শুধুমাত্র গভর্নমেন্ট সাইটের যে সার্ভার আছে সেখান থেকে একটা প্রিন্ট কপি ডাউনলোড করা যায়, সেটা লাগে। এটা ছাড়া কোনো এয়ারলাইন্স অ্যাকসেপ্ট করে না। তো তখন হয়ে গেছে প্রবলেম, আমার কাছে লাগেজ ভর্তি, এখান থেকে ওখানে দৌড়াইতে পারতেছি না। আর ঢাকার এয়ারপোর্টের অবস্থা সবাই জানেন, ভিতরে হাজার হাজার মানে মিডল ইস্টের মানুষজন দিয়ে মানে ভর্তি থাকে, প্রচুর বুঝে না বা অনেক প্রবলেম ক্রিয়েট করে। তো এর মধ্যে আমি যে একটা প্রিন্ট করব, এই জন্য আমার লিটারেলি অবস্থা খারাপ হয়ে গেছে। টাইমে এক অবস্থা, ওখানে মানুষ যে এমনি দাঁড়ায় আছে, মানে কি মানে একটা যে আমি কাজ করব, প্রিন্ট করব, প্রিন্টের দোকানের সামনে 200-300 মানুষ এমনি দাঁড়িয়ে আছে। ওরা জানতে ইচ্ছুক যে এখানে কী করে। তো যাই হোক, সেখান থেকে পরে একটা প্রিন্ট করলাম। যে প্রিন্ট বলতে যে আমি বললাম যে আমার এটা লাগবে, তো ফোন নাম্বার ওটিপি দিলাম, তারা প্রিন্ট করে দিল। তো এক ভাই ছিল ওখানে, সেই জিনিসটা অনেক বুঝতে পারছে যে ইজি, আর এটা নিয়ে কোনো মানে আমি যে প্রিন্ট করতে বলে গেছি এটা বসে বুঝতে পারছে। তো সে প্রিন্ট করে দিল। তবে এয়ারপোর্ট যেহেতু একটু এক্সপেন্সিভ, তো 30 টাকা মনে হয় পার পেজ পড়ে। তো আমাকে সে দুইটা করে দিছে 30 টাকা। আমার কাছে আর ভাগ দিছিল না, 500 টাকার নিচে কোনো নোটই ছিল না। তো যাই হোক, সে 30 টাকা করে দিয়েছে, খুব ভালো। এরপরে সেটা নিয়ে খুঁজতেছিলাম যে আমার ফ্লাইট ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সে। এখন মালয়েশিয়া এয়ারলাইন্সের কাউন্টার আমি খুঁজে পাই না। পুরাটা এয়ারপোর্ট আমি রাউন্ড দিছি। প্রবলেম হচ্ছে যে আমাদের মানে স্পেশালি আমার জন্য ফার্স্ট টাইম ছিল, এই কারণে আমি খুঁজে পাইনি হয়তো বা। তো এখানে যে টার্মিনালটা থাকে, ওই টার্মিনালে একটু ভালো করে খুঁজলে পাওয়া যেত। তো মালয়েশিয়া এয়ারলাইন্সের যে কাউন্টারটা, এটা একটু অন্য মানে সামনে থেকে ফেস করা থাকে না, একটু বাঁকা, তো ওই সাইড দিয়ে দেখতে হয়। তো পরে অনেক খোঁজাখুঁজি পর লাস্টলি নিজে নিজে খুঁজে পাইছি। যাকে জিজ্ঞেস করি সে বলে দেয় এইদিকে ওইদিকে, কিন্তু মানে জানুক আর না জানুক আন্দাজি বলে দেয়। তো যাই হোক, পরে টিকিট
বোর্ডিং পাস নিলাম, লাগেজগুলো চেক ইন করলাম। দেন ওখানে জিজ্ঞেস করলাম আমি কি অনলাইনে চেক ইন আগেই করে ফেলছি কিনা। দেন বলছি যে হ্যাঁ, আমি ওই মোবাইলের অ্যাপস থেকে করা যায় সেটা করে দিয়েছিলাম। আর আরেকটা ভালো কাজ করছি, মোবাইলের অ্যাপসের সিস্টেম আছে যে সিট চুজ করার চেক ইনের সময়। তো সেটা উইন্ডোজ সিট আমি আগেই সিলেক্ট করে রাখছি। তো তখন আমার কাউকে বলতে হয়নি, কারণ আমি সিট জানি যে আমার কোনটা। আমার যেহেতু ট্রানজিট ছিল, দুইটা মানে ফ্লাইটের টিকিট হয়েছে। একটা হচ্ছে মালয়েশিয়া, ঢাকা থেকে মালয়েশিয়া, আর একটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে হচ্ছে গিয়ে লন্ডন হিথ্রো। তো দুইটারই উইন্ডো সিট আমি বুক করে রেখে দিই। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমি বোর্ডিং পাসটা কালেক্ট করি, চেক লাগেজে দিই, এখানে কাজ শেষ। এরপর হচ্ছে যে ওয়েট করতে থাকি। ওয়েটিংয়ের যে জায়গাটা আছে সেখানে, তো ওয়েটিংয়ের যে জায়গাটা আছে সেখানে ওয়েট করতে থাকি। ওয়েট করতে 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 অনেক লাস্টলি যে গেটটা ওপেন হয় মালয়েশিয়া এয়ারলাইন্সে। দেন ওই বড় স্ক্রিনে লেখা থাকে যে কয় নাম্বার গেটে, সেই নাম্বার গেটে যাই। যাওয়ার পর সিকিউরিটি চেক যেটা হয়, মানে বেল্ট থেকে শুরু করে জুতা থেকে, মানে জুতাটা আমার কাছে একটু অহেতুক মনে হয় যে আসলে ঢাকাতে এটা হয়, অন্য এয়ারলাইন্সের কথা জানি না। তবে মালয়েশিয়াতে কিন্তু মানে জুতা বা এই জিনিসগুলো কিন্তু কোথাও চেক করে। যাই হোক, এটা জানি না এটার সিস্টেম কি। বেল্ট টেল্ট, মেটাল বা ল্যাপটপ এই জিনিসগুলো সেপারেট করে চেক করতে হয়। তো এগুলো চেক টেক করে এয়ারলাইন্সে উঠে, তো এইসবগুলো চেক করে হচ্ছে প্লেনে উঠে যাই। উঠে যাওয়ার পর 4 ঘন্টার একটা ফ্লাইট থাকে, রেস্ট টেস্ট নেই। ট্রানজিটে 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো এমনি শুয়ে বসে ফোন চার্জ দিই, ল্যাপটপে কিছু ডাউনলোড করি। ওয়াইফাই ফ্যাসিলিটি খুব ভালো। তারপর সময় যখন হয় সাড়ে কুয়ালালামপুরের যে মালয়েশিয়ান যে সময় 9টা 5 মনে হয় হচ্ছে আমাদের ওই কুয়ালালামপুর থেকে হচ্ছে হিথ্রোর প্লেনটা ছাড়ে। এটা হচ্ছে মালয়েশিয়ার সময়, কুয়ালালামপুরের টাইমটা ওই সময় কাউন্ট করা হয়। তো সেখান থেকে ছাড়ে, তো ওইখানে উইন্ডো সিট পাই। আমার পাশে সিটটা আমি দেখলাম খালি। তো কিছুক্ষণ পর এক আঙ্কেল বসলো, আঙ্কেল না অ্যাকচুয়ালি ভাইয়া হবে, তো বাচ্চা নিয়ে। ভালো ছিল, বাচ্চা একটু দুষ্টামি করছে ফার্স্টে, পরে অসুস্থ হয়ে গেছে। তো ভালো ছিল। পরে জার্নিটুকু অনেক লেন্দি একটা জার্নি, 14 ঘন্টা একটা সিটে বসে থাকা, মানে আর এত মানুষ, মোটামুটি সবগুলো সিটই ফুল ছিল। তো এরপর মোটামুটি জার্নিটা ভালোই গেছে। খাবার দাবার সব কিছু একটু পরপর দিয়ে যাচ্ছিল, তো এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। কোনো ইস্যু হলে তারা এটা সলভ করে দিচ্ছিল, কল করলে তারা সাথে সাথে রেসপন্স করতেছিল। তো মালয়েশিয়া এয়ারলাইন্স আমি খারাপ বলবো না, তবে লেগ স্পেসটা যে আমাদের বসলে পরে পায়ের সামনে যে স্পেসটা, এটা একটু কম ছিল। এছাড়া ওভারঅল মোটামুটি বলবো যে ভালোই, খারাপ না। তো এই হচ্ছে হিথ্রো পৌঁছানোর পর হচ্ছে মেইন খেলাটা শুরু হয়। তো ঠিক মতো আসলাম, আসার পর ইমিগ্রেশনের সামনে এসে দেখি যে মাথা নষ্ট অবস্থা, মিনিমাম 400 মানুষের লাইন অলরেডি। তখন আমার সামনে কয়েকজন দূরে দূরে যাচ্ছিল প্লেন থেকে নেমেই। আমার কাছে মনে হয়েছে যে তারা কি পাগল নাকি, এত খালি এয়ারপোর্টের মধ্যে দৌড়াচ্ছে কেন, মানে না গেলে বা দেরি হয়ে যাচ্ছে এরকম কি সমস্যা। পরে যখন ইমিগ্রেশনের সামনে গেছি তখন বুঝছি যে তারা কেন দৌড়াইছে। তারা যেন দূরে 2 মিনিট আগে গেছে, 2 মিনিট আগে মানে হচ্ছে 20-30 জনের সামনে চলে গেছে। তো যাই হোক, এই মানুষগুলোর হচ্ছে লাইনে আমি মনে হয় 400 পরে ছিলাম। তো যেতে যেতে প্রায় 3 ঘন্টা আমার লাইনে দাঁড়িয়ে থাকা লাগছে। কাউন্টার ছিল মেবি 17টা না 25টার উপরে মনে হয় ওদের কাউন্টার ছিল, ইমিগ্রেশনের যে অফিসাররা বসে। বাট আনফর্চুনেটলি 5 থেকে 6 জনই অ্যাক্টিভ ছিল, বাকি সবগুলো কাউন্টার বন্ধ ছিল ওই মোমেন্টে। তো এইভাবে আস্তে আস্তে করে করতেছিল। তো ইমিগ্রেশনে হচ্ছে গেলাম, আমার যেমন সিরিয়াল আসলো 3 ঘন্টা পরে, খুবই টায়ার্ড অবস্থায় গেলাম। দেন আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হয়ে আসছি যে কী কী ডকুমেন্ট লাগবে বা কীভাবে গ্রিড করব। তো ফার্স্টে যেই হচ্ছে, ও আমি যে যাওয়ার আগেই যখন লাইনে ছিলাম তখন পেপারগুলো সলভ করে নিয়েছে। ফার্স্টে প্যাসেঞ্জার লোকেটার ফর্ম, এই সেকেন্ডে কোভিড টেস্টের রিপোর্ট, দেন অ্যাকোমোডেশনের বিষয় আসে, মানে এই জিনিসগুলো যেগুলো ম্যান্ডেটরি এগুলো আমি অলরেডি সেট করে রাখছি।
ভ্যাকসিন সার্টিফিকেট আর হচ্ছে কোভিড নেগেটিভ সার্টিফিকেট। এখন কোভিড টেস্টের এটা এখন আপাতত বন্ধ আছে, এটা চায়ও না ইউকেতে, বাট ইন ফিউচারে হয়তো চালু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে। তো গেলাম, সামনে যাওয়ার পর সিম্পলি তাকে গুড ইভিনিং বলে গ্রিট করলাম, দেন পাসপোর্টের বোর্ডিং পাসটা আমি ভুলে গেছি যে এত বড় একটা জিনিস আমি কীভাবে ভুললাম। ডিপার্চার অ্যারাইভালের সিলটা কোথায় ছিল এটা আমি খেয়াল করিনি। যাই হোক, ভিসা পেজে অ্যারাইভালের সিল দিয়ে দেয়, তো দিয়ে দিচ্ছে। দেন আমাকে জিজ্ঞেস করলো যে কোন কোর্সে যেতে চাচ্ছি। দেন আমি বললাম যে কোন ইউনিভার্সিটি। স্কটল্যান্ডের নামটা আসলেই, যখন ইউনিভার্সিটির নামের শেষে স্কটল্যান্ড আছে, তো সবাই মনে করে যে স্কটল্যান্ড বাদ দিয়ে লন্ডনে কেন ল্যান্ড করছি। দেন বললাম যে এখানে একটা ক্যাম্পাস আছে। দেন এই তো এগুলো নিয়ে কথা হলো। দেন আমাকে ওই অফিসার হচ্ছে বুঝালো যে এরকম ভিসা যখন আমি কালেক্ট করি তখন একটা পেপার দেয়। আমি বলছি যে হ্যাঁ দেওয়া হয়েছে, ওইখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে যে বিআরপি কালেকশন অ্যাড্রেস দেওয়া আছে। দেন আমাকে বললো যে এই কিছুদিন পর সেই অ্যাড্রেসে গিয়ে এই বিআরপি কালেক্ট করতে হবে। এই বিআরপিটা হচ্ছে গিয়ে ইন ফিউচারে ইয়ের জন্য কাজে আসবে, যেমন হচ্ছে ট্রাভেল পারপাসে বা যে কোনো কাজে। তখন আমার এই পাসপোর্ট দিয়ে কিন্তু আর ট্রাভেল করতে পারবো না, মানে এই ভিসা দিয়ে, সরি। তখন কিন্তু আমি এই ভিসা যে স্টিকারটা আছে সেটা দিয়ে কিন্তু ট্রাভেল করতে পারবো না। তখন আমার কিন্তু বিআরপি কার্ড লাগবে ট্রাভেল করার জন্য। আর বিআরপি কার্ড ছাড়া কিন্তু কাজ টাজ কোনো কিছু করা যায় না, ইভেন পার্ট টাইমের জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি। তো সে আমাকে এটাকে বুঝিয়ে টুঝিয়ে বললো যে এই কার্ডটা কতটা ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে কিছু বলার পর পরে তাকে জিজ্ঞেস করলাম যে এটা কি মানে এটা ছাড়া কি কোনো ওয়ে নেই ট্রাভেল করার বাইরে। সে সিম্পলি বললো যে না, এটা হচ্ছে লং টাইম এর জন্য এটা একটা ইস্যু করে দেয় এরকম। তো বুঝে তারপর সে বললো যে ওকে পাস করতে পারি। দেন আমি আমার মতো গেট দিয়ে বের হলাম। বের হওয়ার পর মেইন প্রবলেমটা হয় হচ্ছে গিয়ে সিম কিনি, লাগেজ কালেক্ট করি। লাগেজে অবশ্য চাকা ভেঙে গেছে লাগেজের, এটা হয়তো বাংলাদেশ থেকে ভাঙছে আমি যতটুকু বুঝতে পারছি। আর তালা অনেক ভাঙার চেষ্টা করছিল, একটা লক ভাঙছে বাট চেন দিয়ে খুলতে পারেনি। ওই দুইটা লক করা ছিল। তো এখন দুইটা লাগেজ নিয়েছি, দুইটাতে দুইটা দুইটা লক করছি। একটার মানে এক পুরান লাগেজ যেটা ছিল ওটাতে ধরেও নাই কেউ। নতুন লাগেজ যেটা ছিল সেটা ভাঙার খুব চেষ্টা করছে, একটা লকের আটকে ছিল কোনো রকমে। ওটা আরেকটা চেষ্টা করলে হয়তো ওটা ইয়ে করতে পারতো। তো ওটাতে মোটামুটি একটু ভালো জিনিসপত্রই ছিল। তো যাই হোক, পরে এগুলো নিয়ে সিম টিম কিনলাম। প্রবলেম হলো সিম নিছি, সিম মোবাইলে দিতে পারতেছি না, কারণ সিম ইজেক্টর টুলটা নাই, ওই যে পিনের মতো থাকে সেই জিনিসটা নাই। এখন এয়ারপোর্টের ভিতরে তো ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই দিয়ে সব কিছু করা যায়, বাট প্রবলেম হচ্ছে হোয়াটসঅ্যাপ চলতেছিল না ওই ওয়াইফাই দিয়ে। এখন আমি হচ্ছে ট্যাক্সি ক্যাব বুক করে রেখে দিচ্ছি, সে এসে ঘুরে টুরে চলে গেছে। এখানে কিন্তু হিথ্রো এয়ারপোর্টে কিন্তু ট্যাক্সি একবার এন্ট্রি করলেই £5 মতো মনে হয় নেয়, 5 পয়েন্ট নেয়। তো একবার সে ঘুরে চলে গেছে। দেন অনেক কাহিনী, আমি বাইরে ঠান্ডার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্যাক্সির জন্য খুঁজতেছিলাম। তো ইন্ডিয়ান একজন ছিল, সে উল্টাপাল্টা প্রাইস বলতেছিল 100-র উপরে। তো হিথ্রো থেকে আসলে ইস্ট লন্ডন এতটাও না, ইস্ট লন্ডনের একটু আরও দূরে আর কি আসছি। তো এটা অ্যাপ্রক্সিমেট আর কি 60 থেকে 80-র মধ্যে হচ্ছে প্রাইসটা থাকে। তো সে 100-র উপরে চাচ্ছিল। আর সে হচ্ছে গিয়ে ফোনে আরেকজনের সাথে কথা বলতেছিল, হিন্দিতে কথা বলতেছিল। সে ভাবছে আমি হিন্দি বুঝি না, তো আনফর্চুনেটলি সে এখান থেকে সুবিধা করতে পারেনি। দেন আমি আবার কন্ট্যাক্ট করি, যে যে ক্যাবটা আমি বুক করে রাখছিলাম ওই ভাইকে অ্যাপোলজি করি যে এরকম হয়েছে, তো আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না। তো প্রবলেমটা হচ্ছে এয়ারপোর্টে পার্কিংয়ে আসলে সেম ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপ চলতেছে, বাট টার্মিনালে গেলে সেটাতে হোয়াটসঅ্যাপ চলে না। জানি না এটা কী সিস্টেম, এটা কেন কাজ করে বা কী সিকিউরিটি মেজার কিনা আমি জানি না। কুয়ালালামপুরেও আমার সেম কাজটা হচ্ছে। কুয়ালালামপুরে যখন ওই সিকিউরিটি চেকের এরিয়াতে গেছি তখন হচ্ছে আমার মেসেঞ্জারের কোনো অপশন কাজ করতেছিল না। মেসেঞ্জারে ঢোকার পর পুরোটা ব্ল্যাঙ্ক হয়েছিল। হোয়াটসঅ্যাপ চলতেছে, গুগল চলতেছে, সব চলতেছে, কিন্তু মেসেঞ্জার চলে না।
তো হিথ্রোতে সেম একটা এরকম ইস্যু দেখলাম। এটা নিয়ে খুব প্যারা খাইছি লাস্টলি যখন এই সেই পার্কিংয়ে গিয়ে ঠান্ডার মধ্যে জমে থেকে আধা ঘন্টা থেকে ওই ভাই আসলো। দেন এই তো লাগেজ টাগেজ দিলাম, কথাবার্তা হইতে হইতে জানলাম সেও বাংলাদেশি। তো যাই হোক, পরে সে আমাকে নামিয়ে দিল। এই এখন হচ্ছে এখানে আসছি, নতুন অ্যাকোমোডেশন খুঁজবো কয়েকদিন পর। এখানে টেম্পোরারি, এই বাসাটা খুব সুন্দর। এখানে এয়ারবিএনবির মাধ্যমে আমি আর কি এটা বুক করি। এটা আমার কাছে পার্সোনালি আমার রুমটা যতটুকু এক্সপেক্ট করছি তার থেকে অনেক ভালো। স্পেশালি এই যে কিচেন আর ওয়াশরুম ফ্যান্টাস্টিক, মানে এটা আমি চিন্তাও করিনি এত সুন্দর হবে। এনিওয়েজ, এখন আজকে ফুল কাহিনী এখানে শেষ করি। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। এখন আমি কি করব দেখাই। এই রোলিং চেয়ারে ঘুমাবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। 2 দিন পর ঘুমাবো আজকে, কত ভালো লাগবে। ওকে।